আরো একবার স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে এই মুহূর্তে। আরো একবার সেই ছবিটা দেখাবো। নজিরবিহীনভাবে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বেনজির দৃশ্য সাক্ষী থাকতে পারে সুপ্রিম কোর্ট। নিজের দায়ের করা মামলায় আজ নিজেই সওয়াল করতে পারেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে পৌঁছে গেছেন। নির্ধারিত সময়ের বেশ খানিকটা আগেই সুপ্রিম কোর্টে পৌঁছে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সক্লুসিভলি যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টের লিফটে উঠলেন, একদিকে সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। এর পাশাপাশি আরো একটা এক্সক্লুসিভ ফুটেজ আপনাদের এই মুহূর্তে দেখাবো সুপ্রিম কোর্টের করিডোরে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন একবার। হাসি মুখে কনফিডেন্সের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নমস্কার জানাচ্ছেন। কমিশন এবং রাজ্যের সিইওর বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করেছেন মমতা। সেই মামলার শুনানিতে আজ নিজেই সওয়াল করতে পারেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র তিনি পেয়ে গেছেন। সাধারণ নাগরিক হিসাবে আজ আদালতে সওয়াল করতে পারেন মমতা। আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন, দরকার পড়লে আমি সুপ্রিম কোর্টে মানুষের হয়ে আবেদন জানাবো। নিজের দায়ের করা মামলায় নিজেই সওয়াল করার ব্যাপারে আগেও ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নিয়ম হলো সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত আইনজীবীরাই সওয়াল করতে পারেন। এবার সুপ্রিম কোর্টের আইনজীবী তালিকায় নাম নেই মমতা বন্দ্যোপাধ্যায়, সেক্ষেত্রে সাধারণ নাগরিক হিসাবে আজ সওয়াল জবাবে অংশ নিতে পারেন মমতা। আপনারা সেই ছবি আরো একবার দেখাচ্ছি, সুপ্রিম কোর্টের ভিতরের ছবিটা দেখাচ্ছি। সকাল থেকে আপনাদের টানা এই খবর আমরা নজর রেখেছি। আপনাদের এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, সুপ্রিম কোর্ট আজকে একটা বেনজির দৃশ্য দেখতে পাচ্ছে, কারণ অন্যান্য দিনের তুলনায় আজ সুপ্রিম কোর্টের নিরাপত্তারও কড়াকড়ি বেশি নজরে পড়ছে। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ নিজে সুপ্রিম কোর্টে পৌঁছে গেছেন। সুপ্রিম কোর্টের করিডোরে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সুপ্রিম কোর্টে একসঙ্গে একাধিক এসআইআর মামলার শুনানি রয়েছে। আজ প্রধান বিচারপতির এজলাসে উপস্থিত থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জ্যোতির্ময়ের কাছে সরাসরি এই মুহূর্তে আরেকবার চলে যাবো। জ্যোতির্ময়, ঠিক 10:30 ঘড়িতে সময় এই মুহূর্তে, ঠিক 10:30 নির্ধারিত সময়ের বেশ খানিকটা আগেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ সুপ্রিম কোর্টে পৌঁছে যান। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, সুপ্রিম কোর্টের করিডোরে মমতা বন্দ্যোপাধ্যায় হাসি মুখে, একদম ফুল অন কনফিডেন্স তার মুখে। দেখো, এই মুহূর্তে যে খবরটা একটু গুরুত্বপূর্ণ হবে তা হচ্ছে যে সিকোয়েন্স নাম্বার অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা তালিকাভুক্ত আছে, অর্থাৎ আইটেম নাম্বার 37, সেই ক্রমানুসারে হিয়ারিং হবে না। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তালিকাভুক্ত মামলার শুনানি হতে একটু সময় লাগতে পারে। এক্ষেত্রে নিয়ম হচ্ছে সুপ্রিম কোর্টে যে সিকোয়েন্স কিছু ক্ষেত্রে চেঞ্জ হয়। তা প্রধান বিচারপতির প্রেরোগেটিভ যে তিনি কোন মামলা কখন কিভাবে নেবেন, এবং তা আগের দিন থেকেই ঠিক হয়ে যায়। এই মুহূর্তে আমাদের কাছে যে সিকোয়েন্স এসে পৌঁছচ্ছে তাতে আইটেম নাম্বার 37-এর হিয়ারিং কিছুটা দেরি হতে পারে, কিন্তু সেই বিষয়গুলো সম্পর্কে যাবতীয় তথ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আগে থেকেই ছিল। কিন্তু তারপরেও তিনি সকাল 10:30টার অনেক আগে, অর্থাৎ কোর্ট বসার অনেক আগে তিনি উপস্থিত হয়ে গিয়েছেন। তিনি কোর্টরুমে উপস্থিত থাকবেন, এবং যে যাবতীয় ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি তা থেকে যে ছবি আমাদের টিভির পর্দায় উঠে আসছে, রাজনীতিতে এই ছবিটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার মানুষের কাছে পৌঁছে দেওয়ার সবথেকে বড় তাগিদ ছিল। সেই কাজটা অত্যন্ত সুচারুভাবে তিনি করে ফেলেছেন। তারপরে আমাদের সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে। তবে এই মুহূর্তে আরো একটা বড় খবর, এই মুহূর্তের বিগ ব্রেকিং। 2025-এর ভোটার তালিকার ভিত্তিতে 2026-এর ভোট হোক। বিগ বলে এই মুহূর্তের বড় খবর, সব থেকে বড় খবর, 2025-এর ভোটার তালিকার ভিত্তিতে 2026-এর ভোট হোক। এ কথা সুপ্রিম কোর্টে এসআইআর মামলায় আবেদন জানিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তের সব থেকে বড় খবর, 2025-এর ভোটার তালিকার ভিত্তিতে 26-এর ভোট হোক। সুপ্রিম কোর্টে এসআইআর মামলায় আবেদন জানালেন মুখ্যমন্ত্রী। তথ্যে অসঙ্গতির কারণে চূড়ান্ত ভোটার তালিকায় যেন কারো নাম বাদ না যায়, নামের বানানের কারণে শুনানির নোটিশ প্রত্যাহার করা হোক। এই মুহূর্তে সব থেকে বড় খবর। জ্যোতির্ময়ের কাছে আরো একবার চলে যাবো এই মুহূর্তে সরাসরি। জ্যোতির্ময়, সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, 2025-এর ভোটার তালিকার ভিত্তিতে 26-এর ভোট হোক। সুপ্রিম কোর্টে এসআইআর মামলায় আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দেখো, তিনি যে ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন ফাইল করেছেন, সেই ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশনে যে পার্টগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে। আর সেই হেনস্থার রাস্তা বন্ধ করতে তিনি প্রথম থেকেই যে কথা বলছেন, বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে তিনি যে কথা বলেছেন যে 2024-এ লোকসভা নির্বাচন হয়েছে, 2025 সালে একটি ভোটার তালিকা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে, কেন তার ভিত্তিতে 2026-এর বিধানসভা নির্বাচন হবে না? গতকালও তিনি যখন সাংবাদিক বৈঠক করছিলেন সেই সময়ও তিনি বলেছেন যে এক্ষেত্রে এসআইআর এর বিরোধী তিনি নন। এসআইআর প্রক্রিয়াতে রাজ্য সরকারের যে প্রশাসনিক দায়বদ্ধতা রয়েছে সেই সংক্রান্ত যাবতীয় দায়বদ্ধতা পালনে তিনি প্রস্তুত, অর্থাৎ পরিকাঠামোগত সমস্ত সহযোগিতা তিনি করছেন এবং তিনি ভবিষ্যতে করবেনও। কিন্তু এই যে ভোটের সামগ্রিক প্রক্রিয়াটাকে কোথাও নষ্ট করে দেওয়া হচ্ছে, সেই বিষয়টি যাতে না হয় তা নিশ্চিত করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন যে পুরনো ভোটার তালিকার নিরিখে ভোট হোক, নতুন করে এসআইআর এখন যেন না করা হয়, ভোটের পরে নিশ্চিন্তে এসআইআর করা হোক। এর পাশাপাশি কি কি রয়েছে তার অ্যাপ্লিকেশনে তিনি স্পষ্টভাবে যে কথা বলছেন যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ সব ক্ষেত্রে পালন করা হচ্ছে না। অর্থাৎ তিনি যে মোট 6টি চিঠি লিখেছেন জাতীয় নির্বাচন কমিশনে, সেই 6টি চিঠি মমতা বন্দ্যোপাধ্যায় লেখেননি, লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, লিখেছেন পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান। গতকালও তিনি যে কথা বলছেন যে প্রশাসনিক প্রধান হিসেবে তার চিঠির উত্তর দেশের অন্যতম সাংবিধানিক প্রতিষ্ঠান জাতীয় নির্বাচন কমিশন বা জাতীয় নির্বাচন কমিশনার তিনি দিচ্ছেন না। এটা অত্যন্ত রুড একটি বিহেভিয়ার। স্বাভাবিকভাবেই সেই বিষয়টি নিয়ে তিনি আপত্তি তুলেছেন এবং সুপ্রিম কোর্টেও কিন্তু সেই বিষয়টি তিনি তুলে ধরবেন যে তার বক্তব্যের কোনো জবাব সরকারিভাবে দেয়নি জাতীয় নির্বাচন কমিশন। এর পাশাপাশি কি থাকছে তা হচ্ছে যে জনপ্রতিনিধিত্ব আইন 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইনে যা যা আইনি সংস্থান রয়েছে সেই আইনি সংস্থান মোতাবেক কাজ করছে না জাতীয় নির্বাচন কমিশন। এক্ষেত্রে যে মাইক্রো অবজারভারের অভিযোগ তিনি তুলে ধরেছেন, তার পাশাপাশি তার যে বক্তব্য থাকবে তা হচ্ছে যে এক একটা রাজ্যের ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর বাস্তবায়নের এক এক রকম প্রক্রিয়া ধরে তারা চলছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেভাবে তারা এই এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে, সেই একই নিয়ম কোথাও অন্য রাজ্যগুলোর ক্ষেত্রে বলবৎ হচ্ছে না। কখনোই এটা হতে পারে না। একটা সাংবিধানিক প্রতিষ্ঠান সারা দেশব্যাপী যদি একটি কোনো প্রক্রিয়া চালায় তাহলে তার একটি ইউনিফর্ম রুলস থাকা দরকার, কিন্তু সেই ইউনিফর্ম রুলস এক্ষেত্রে মানা হচ্ছে না। বরং সেক্ষেত্রে তিনি যে কাজ করছে, যে কাজ জাতীয় নির্বাচন কমিশন করছে তা হচ্ছে এক একটা রাজ্যের ক্ষেত্রে এক এক রকম রুল প্রয়োগ করছে। স্বাভাবিকভাবেই তার এই আবেদনগুলোর প্রেক্ষিতে, তার এই অভিযোগগুলোর প্রেক্ষিতে প্রধান বিচারপতি কি বলেন আমাদের নজর মূলত সেই দিকেই থাকবে। একেবারেই তাই জ্যোতির্ময়, অবশ্যই আমাদের নজর থাকবে। এই মুহূর্তে দর্শকদের আমরা একসঙ্গে একাধিক ফ্রেম দেখাচ্ছি, দেখুন আরেকবার আমরা একসঙ্গে আপনাদের একাধিক ফ্রেম দেখাচ্ছি। সকাল 10টা আদালতের পথে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল 10:08 সুপ্রিম কোর্টের দরজায় পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্টের গেটে পৌঁছে যায় তার কনভয়। এর পাশাপাশি দেখাচ্ছি সকাল 10:11 সুপ্রিম কোর্টের বাইরে কড়া নিরাপত্তা। আর এর পাশাপাশি দেখাচ্ছি সকাল 10:10 একটু পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যান সুপ্রিম কোর্টের ভিতরে, লিফটে ওঠেন তিনি, সেই দৃশ্যও ক্যামেরাবন্দি হয়। আমরা এই মুহূর্তে আপনাদের একসঙ্গে সুপ্রিম কোর্টে একাধিক ফ্রেম দেখাচ্ছি। এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি কিন্তু আগেই দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত 5ই জানুয়ারি তিনি কি বলেছিলেন এই মুহূর্তে শোনাই একবার আপনাদের। 22 জনে 2 মাসের মধ্যে 81 জন, প্রায় 70 জনের মতো মারা গেছে। বাদ বাকিরা সুইসাইড করতে গেছিল, হসপিটালে আছে। একবারও প্রাণ কাঁদে না, একবারও মন কাঁদে না। আজ যদি আপনার বাড়ির মাকে, 85 বছরের বৃদ্ধাকে টেনে হেঁচড়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হতো, দিল্লির লাড্ডুরা কি উত্তর দিতেন? আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো।
2025 সালের ভোটার তালিকার ভিত্তিতে 2026-এর ভোট হোক, সুপ্রিম কোর্টে এসআইআর মামলায় আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্যে অসঙ্গতির কারণে চূড়ান্ত ভোটার তালিকায় যেন কারো নাম বাদ না যায়, নামের বানানের কারণে শুনানি নোটিশ প্রত্যাহার করা হোক। এই মুহূর্তে আরো একবার সরাসরি চলে যাব সুপ্রিম কোর্টের সামনে থেকে। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে এও রয়েছে যে তথ্যে অসঙ্গতির ক্ষেত্রে আধার কার্ডকে উপযুক্ত নথি হিসাবে ধরা হোক। সুপ্রিম কোর্টের কাছে এই আর্জিও তো জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো, আধার কার্ডকে নথি হিসেবে ব্যবহার করার জন্য যখন বিহারে এই এসআইআর প্রক্রিয়া চলছিল সেই সময় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, কিন্তু সেই সময় জাতীয় নির্বাচন কমিশনের বক্তব্য ছিল যে এটা বিবেচনা করতে বলা হয়েছে, এটা বাধ্যতামূলক নয়। স্বাভাবিকভাবেই সেই ইস্যু প্রথম থেকেই গিয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে বিশেষত এই লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে যে অভিযোগটা সবথেকে গুরুত্বপূর্ণভাবে সামনে আসছে তা হচ্ছে বহু মানুষকে ডাকা হচ্ছে, শুনানির জন্য নোটিশ পাঠানো হচ্ছে একটাই কারণে যে তাদের নামের পদবীর ফারাক রয়েছে। এই বিষয়টি এর আগে একাধিকবার উল্লেখ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার পিটিশনে আরও একবার উল্লেখ করেছেন, অর্থাৎ যে বিষয়গুলি তিনি তার পিটিশনে উল্লেখ করেছেন সেই বিষয়গুলি ইতিমধ্যেই কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, তারা ডেরেক ওব্রায়েন বা দোলা সেনের যে পিটিশন রয়েছে, পরবর্তী ক্ষেত্রে অন্যান্য যে সংশ্লিষ্ট পিটিশন এ বিষয়ে ফাইল হয়েছে, সেই সময় একাধিকবার উল্লেখ করা হয়েছে। কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই পিটিশন ফাইল করলেন? তার কারণ একটাই, তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি তৃণমূল নেত্রী। যখন রাজ্যে ভোট আসন্ন তখন সাধারণ মানুষের কাছে তিনি তার এই সুপ্রিম কোর্টে পৌঁছে যাওয়া, তার এই উপস্থিতি, করিডোরে হেঁটে যাওয়া, শুভেচ্ছা বিনিময়, সুপ্রিম কোর্টের মেন গেট দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রবেশ করছেন, তার জন্য বিরাট পুলিশ বাহিনী তাকে রাস্তা করে দিতে বাধ্য হচ্ছে। এই যে টুকরো টুকরো ছবিগুলো, এগুলি পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্রে অনুঘটকের কাজ করবে এমনটাই মনে করছেন তৃণমূল নেত্রী। তার কারণ সাধারণ মানুষের কাছে, বিশেষত যারা এই শুনানির কারণে বিপর্যস্ত, সেই পরিবারগুলির কাছে বার্তা পৌঁছে দিতে চান যে তিনি ভারতের একমাত্র নেত্রী যিনি তাদের জন্য লড়াই করতে ভারতের সাংবিধানিক পরিকাঠামোয় সর্বশেষ যে জায়গা সেইখানেও তিনি পৌঁছে গিয়েছেন। জ্যোতির্ময়, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একটা ভিডিও ব্রেকিং। এই মুহূর্তে আরো একটা ছবি দেখাবো আপনাদের। সুপ্রিম কোর্টের ভিতরে মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আরো একটা ছবি আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে আরো একটা এক্সক্লুসিভ ছবি আপনাদের দেখাচ্ছি। সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে সুপ্রিম কোর্টের ভিতরে যে ছবি আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে সুপ্রিম কোর্টের একেবারে ভিতর থেকে, সুপ্রিম কোর্টের ভিতরের একটা এক্সক্লুসিভ ছবি আপনাদের দেখাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টের ভিতরে। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, নিজের দায়ের করা মামলায় আজ নিজে সওয়াল করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বেনজির দৃশ্যের সাক্ষী থাকতে পারে গোটা দেশ। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, সুপ্রিম কোর্টের ভিতরে মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে এক্সক্লুসিভ ছবি। যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে সুপ্রিম কোর্টের ভিতরে। এক্সক্লুসিভ যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, আজ কি আদালতে শেষ পর্যন্ত কালো গাউন পরে সওয়াল জবাব করতে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। গোটা দেশ কিন্তু তাকিয়ে রয়েছে সেদিকেই। শীর্ষ আদালতে তালিকাভুক্ত আইনজীবীরাই সওয়াল করতে পারেন, কিন্তু পিটিশনার হিসাবে আজ সওয়াল জবাব করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। জ্যোতির্ময়ের কাছে আরো একবার চলে যাবো। জ্যোতির্ময়, মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্র্যাটেজিক্যালি যে বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য এই এসআইআর এর জন্য যে পরিবারগুলো তাদের আপনজনদের হারিয়েছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছিল, তাদের নিয়ে দিল্লিতে গেলেন, প্রতিবাদ জানাচ্ছেন, গত কয়েকদিন ধরে লাগাতার আক্রমণ করছেন নির্বাচন কমিশনকে, বিজেপিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। যে প্রতিবাদ, যে স্ট্র্যাটেজি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়েছিলেন, এই ছবি দেখে কি মনে হচ্ছে সেই স্ট্র্যাটেজিতে তিনি সফল হলেন? দেখো, আপাতভাবে সফলতার মাপকাঠি বা সফল তিনি হলেন কি হলেন না তা তো ভোটের রেজাল্ট থেকে বোঝা যাবে, আলটিমেট রেজাল্ট সেটাই। কিন্তু আপাতভাবে তিনি যে বার্তা পৌঁছে দিতে চেয়েছেন সেটা যে তিনি সফলভাবে পৌঁছে দিয়েছেন এই কথা বলার অপেক্ষা রাখে না। মমতা বন্দ্যোপাধ্যায়
তিনি যখন দিল্লিতে আসেন, তার যখন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হয়, তার মধ্যে যেটা সবথেকে বেশি বেনজির ছিল তা হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দল প্রত্যেক দিন তারা জাতীয় নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে। বিরোধী দলগুলো মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ জানাচ্ছে সেই একই অভিযোগ এর আগে আরজেডি জানিয়েছে, সেই একই অভিযোগ এর আগে কংগ্রেস জানিয়েছে, কেরল থেকে এসে বামেরা জানিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় আলাদা? তিনি বাংলার মাটিতে যাদের যে সমস্ত পরিবারে এসআইআরের কারণে মৃত্যু হয়েছে, যে বিএলও পরিবারের মৃত্যু হয়েছে, সেই পরিবারদের সঙ্গে নিয়ে, অথবা যে ভোটারটা মৃত বলে জানানো হয়েছে কিন্তু আদতে তিনি জীবন্ত, সেই খাতায় কলমে মৃত মানুষকে নিয়ে গিয়ে তিনি বসিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমারের মুখোমুখি। ঠিক এই জায়গাতেই একেবারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চকে কার্যত স্নায়ুর চাপে ফেলে দিয়েছেন তিনি। তাদেরকে মুখোমুখি বসিয়ে দিয়ে তিনি যে বার্তাটা দিতে চেয়েছেন যে এতদিন ধরে তিনি যে কথাগুলো রাজনীতির মঞ্চ থেকে বলছেন সেগুলি শুধুমাত্র রাজনীতির কথা নয়, সেটা যে বাস্তবিক, সেই মানুষগুলোকে একেবারে মুখোমুখি নিয়ে বসিয়ে দিয়ে তিনি সেটা বুঝিয়ে দিয়েছেন। দ্বিতীয়ত তিনি কি করেছেন, তিনি সেই মানুষগুলিকেও কোথাও বার্তা দিচ্ছেন যে আমি তোমাদের পাশে আছি। যখন বঙ্গভবনে আমরা দেখি যে দিল্লি পুলিশ তারা বঙ্গভবনের গেটের বাইরে পৌঁছন, মমতা বন্দ্যোপাধ্যায় TV9 বাংলা প্রথম সেই ছবি দেখিয়েছিল পুলিশ ডেপ্লয়মেন্টের। তার ঠিক কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এক কাপড়ে তার বাড়ি থেকে সকালবেলা বেরিয়ে পড়েন এবং তিনি ঘোষণা করেন আর তিনি বঙ্গভবন যাচ্ছেন। তিনি বঙ্গভবনে ছুটে গিয়ে বাংলার মানুষের কাছে বার্তা দিয়েছেন যে দিল্লিতে যেভাবে তিনি তার বাসভবন থেকে এক কাপড়ে ছুটে বেরিয়ে দিল্লির বঙ্গভবনে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, আদতে তিনি বাংলার এসআইআরের কারণে বিপর্যস্ত পরিবারের পাশে আছেন। আর সর্বশেষ যে ছবিটা তা হচ্ছে আজকের ছবি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বাসভবন থেকে বেরিয়ে সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তিনি সুপ্রিম কোর্টের সামনে ঘেরা পুলিশের বিরাট বাহিনীর গ্রিন করিডোর করে দেওয়ার মধ্যে দিয়ে তিনি তার ভেতর দিয়ে তিনি তার গাড়ি সুপ্রিম কোর্টের ভেতরে প্রবেশ করছে। তিনি সুপ্রিম কোর্টের লনে হাঁটছেন, তিনি সুপ্রিম কোর্টে প্রবেশ করে সুপ্রিম কোর্টের করিডোরে হাঁটছেন, সেখানে হাসি মুখে তিনি শুভেচ্ছা বিনিময় করছেন এবং এই মুহূর্তে তিনি কোর্টরুমে বসে আছেন। এই যে টুকরো টুকরো প্রত্যেকটা ছবি, এই ছবিগুলোর মধ্যে দিয়ে বাংলার জনমানুষে তিনি বার্তা প্রতিষ্ঠা করতে চাইছেন যে তিনিই একমাত্র নেত্রী যিনি লড়াইয়ের কথা শুধুমাত্র মুখে বলছেন না, ভারতের সাংবিধানিক পরিকাঠামোর সর্বশেষ যে জায়গায় যাওয়া সম্ভব সেই জায়গা পর্যন্ত তিনি তাদের জন্য পৌঁছে গিয়েছেন। স্বাভাবিকভাবেই এর ফল কি হবে, শুনানির গতি প্রকৃতি কি হবে তা তো সময় বলবে। জাজরা বা প্রধান বিচারপতি এই যাবতীয় যে ঘটনাক্রম ঘটছে সেটাকে তিনি কিভাবে দেখছেন, কারণ প্রধান বিচারপতি যখন প্রধান বিচারপতির আসনে বসবেন তাকে আইনের বিষয়টি মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার ওয়েটেজ কতটা, পলিটিক্যাল ওয়েটেজ কতটা, তা কিন্তু প্রধান বিচারপতিকে মাথায় রাখলে চলবে না। তিনি আইনের দৃষ্টিভঙ্গি থেকেই পুরো বিষয়টি দেখবেন। স্বাভাবিকভাবেই কোর্টরুমের ভেতরের চিত্র কি হবে তা সম্পূর্ণ অন্য আলোচনার অধ্যায়, কিন্তু যে পলিটিক্যাল মেসেজ মমতা বন্দ্যোপাধ্যায় দিতে চেয়েছেন তা যে অত্যন্ত সুচারুভাবে গত 3-4 দিন ভাবে তিনি প্রতিষ্ঠা করে গিয়েছেন সে কথা বলার অপেক্ষা রাখেন। একেবারেই তাই জ্যোতির্ময়, এই খবরে তো আমাদের লাগাতার নজর থাকবে। তবে রাজনৈতিক মহলে বিশেষ করে বিরোধীরা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে আজকে সওয়াল জবাব করার সম্ভাবনাকে কিভাবে দেখছে শোনাবো এই মুহূর্তে আপনাদের বিজেপি নেতা দিলীপ ঘোষ, তিনি কি বলছেন। আমার মনে হয় ইলেকশনের পরে ওনাকে ওই কাজই করতে হবে, সেটাই প্র্যাকটিস শুরু করেছেন। দিল্লিতে অনেকবার গেছেন উনি, তো আমাদের বাংলায় একটা কথা আছে, যখন সময় চলে আসে শিয়াল নাকি শহরের দিকে ছোটে, তো সময় এসে গেছে। উনি অনেক কিছুই করেন ওনার জীবনে, দেখুন না, কবি, সাহিত্যিক, দার্শনিক, গায়ক, নর্তক সবই আছেন উনি। আমার মনে হয় ওটা দেখে নিচ্ছেন, আর উনি হয়তো ধরেই নিয়েছেন যে এপ্রিলের পরে আর সরকার থাকবে না, তখন কিছু তো করতে হবে। কল্যাণ ব্যানার্জি আর দুজন মিলে ফাইল নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন। নিজের দাঁড় করা মামলায় আজ নিজে সওয়াল করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালো গাউন পরে নাটকবাজি হবে আজ, কটাক্ষ শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে নাটক করছেন, আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। আগামীকালও গায়ে কালো গাউন তুলে নাটকবাজি হবে, সেটা দেখার জন্য পশ্চিমবাংলার লোক দেখুন। আপনারা অপেক্ষা করে থাকুন এই ড্রামার জন্য। 21 সালে ভালো পায়ে ব্যান্ডেজ জড়িয়ে হুইল চেয়ারের ড্রামা দেখেছেন, কালকে বাড়ির শাড়ি পরে রাস্তায় বেরিয়ে আসার ড্রামা দেখেছেন। আগামীকাল কিছু একটা কালো পরে নতুন ল বিশারদের ভূমিকায় দেখবেন।
মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বেশ কয়েকদিন ধরে এসে ড্রামা করছেন, নাটক করছেন। উদ্দেশ্যটা এসআইআর নাকি সুপ্রিম কোর্টে কেস ভুন্ডুর করা সেটা বোঝা যাচ্ছে না এখনো পর্যন্ত। তবে এটুকু বলতে পারি, এসআইআর শুরু হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাহা মিথ্যে কথা বলেছেন এবং কাঁচা মিথ্যে কথা বলেছেন, এখানে কার জমিদারি? জমিদারি তো মানুষের জমিদারি। মানুষ ভোট দিয়ে নরেন্দ্র মোদীকে সিলেক্ট করেছে, মানুষের জমিদারি আছে। আর ওখানে ছাপ্পার জমিদারি, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জমিদারি মমতা বন্দ্যোপাধ্যায় চালানোর চেষ্টা করছেন। শোনাচ্ছিলাম আপনাদের বিজেপি নেতারা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই পদক্ষেপকে, মমতা বন্দ্যোপাধ্যায় যে সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন তাকে কটাক্ষ করছিলেন। এবার আপনাকে শোনাবো সিপিএম নেতা সুজন চক্রবর্তী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বললেন। তিনি বলেছেন যে এসআইআর নিয়ে শীর্ষ আদালতের মামলায় আজ সওয়াল করতে পারেন মমতা, একজন সিএম কিভাবে কোর্টে এভাবে মামলা করতে পারেন, কটাক্ষ সুজন চক্রবর্তী। নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, যখন প্রায় শেষ তখন ওনার এসে মনে পড়েছে উনি এক্সিকিউটিভ হেড হিসেবে ফেল। অতএব এখন একটা কালো পোশাক পরে এটাকে একটু লোক দেখানো কারবার। মোস্তানি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই কেসে যুক্ত হয়ে গিয়ে উনি লোক দেখাবার জন্য করছেন। আমরা চাই 2026-এ এই ড্রাফট যে ভোটার লিস্টটাও বেরিয়েছে, সেই ভোটার লিস্টের ভিত্তিতে ভোটটা হোক। এই শুনানি করতে গিয়ে 12টা বাজানো হচ্ছে, শুনানি করতে গিয়ে 12টা বাজানো হচ্ছে। যখন মানুষ বিপদে পড়েছে, মতুয়া মানুষ, তখন মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়াননি। যদি 25% ভোট পেয়ে নরেন্দ্র মোদী কেন্দ্রে মানুষের দ্বারা নির্বাচিত হন, তাহলে 44% ভোট পেয়ে আজকে পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যাধিক্যে মানুষের দ্বারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং তাদের বাক্য সংযমের প্রয়োজন আছে বিজেপির এই সব নেতাদের। আমি শুধু বলবো, এই নাটক বলছেন যাকে, সেই নাটকটা ওনাদের কাছে নাটক লাগলেও আপামর জনসাধারণ তাদের কাছে মনে হচ্ছে তিনি তাদের গণতান্ত্রিক অধিকারের রক্ষক।